আমি ডানে বাঁয়ে মাথা হিলিয়ে সায় জানালাম। আমার আম্মা এগিয়ে এসে আমার মাথায়, মুখে, গালে হাত বুলিয়ে দিলেন। তুই চোখ মেলে তাকিয়েছিস, কথা বলছিস, আমার এতেই শান্তি। এখন জলদি সুস্থ হয়ে ওঠ মা। এরই মধ্যে নার্স এসে আমার সেলাইন শেষ হয়ে গেছে দেখে খুলে দিয়ে গেলেন। হালকা তরল জাতীয় খাবার খাওয়ার অনুমতি দিলেন। এরপরের সময়গুলো আমার এক এক করে সবার সাথে দেখা করেই কেটে গেল। শুধু কামরানের দেখা পেলাম না। পেরে জেনেছি শাশুড়ি মা জোর করে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছেন, সন্ধ্যায় আবার আসবে। এর মধ্যে মামি খাবার নিয়ে হাজির। শুভ রান্না করে এনেছেন আমার জন্য। খাবার দেখে আমার পেটের ভেতর কেমন যেন খিদে, প্রচণ্ড খিদে টের পেলাম। সেই সাথে গলাটাও কেমন শুকিয়ে কাঠ হয়ে আছে। আম্মা আমাকে খাইয়ে দিলেন। সবাইকে একসাথে বেশ ভালো লাগছে। কতদিন পরে মা বাবার সঙ্গে দেখা হলো। এত লম্বা সময় তাদের থেকে কখনো দূরে থাকা হয়েছে বলে মনে পড়ে না। তাই আমার অ্যাক্সিডেন্টকে এখন সাপে পর মনে হচ্ছে। একে তো আপনজনের থেকে দূরে ছিলাম, আর যে কাছে ছিল সে কি আমার আদৌ আপনজন? কি জানি তা আর হয়ে উঠতে পারল কোথায়। তার সাথে তো স্বাভাবিক সম্পর্কটাই গড়ে ওঠেনি। আবার এসব কথা মনে পড়তেই মনটা তিক্ততাই ছেয়ে গেল। চোখ দুটো আবার ভিজে উঠে এসব কথা মনে হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপাতত এইসব অস্বস্তিকর ভাবনাগুলোকে মন থেকে সরিয়ে রেখে আপনজনদের সান্নিধ্যে কাটানো ভালো সময়টুকু উপভোগ করায় মনোযোগ দিলাম। ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ মিলে তাকাতে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করলাম। কোথায় আমি? চারিদিকে চোখ দুটো বুলিয়ে মনে পড়ে গেল সব কিছু। আমি তো হাসপাতালে। কেবিনের এক পাশে বড় একটা সোফা আছে, সেখানে শুয়ে ঘুমিয়ে আছে কামরান। বোধহয় অনেক সকাল এখন। গতকাল রাতে সবাইকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজেই এখানে থেকে গেছে। আমার আম্মা খুব করে চেয়েছিলেন আমার কাছে থাকতে, কিন্তু কামরান কিছুতেই রাজি হলে তো। জানের দোহাই, ক্লান্তির দোহাই, বয়সের দোহাই দিয়ে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে ছেড়েছে। শেষে বাধ্য হয়ে মামার বাড়িতে চলে গেছেন আম্মা। এই মানুষটাকে দেখলেই আমার পিউলির সাথের সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে, আর তখনই বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা শুরু হয়। কিন্তু সে তো বুঝতে পারছে না আমার যন্ত্রণা বাড়িয়ে দিতে ওকে এখানে থাকতে হবে। ভাগ্যিস শারীরিক অসুস্থতা হোক বা ওষুধের ডোজের কারণে হোক, রাতে বেশিক্ষণ জেগে থাকতে হয়নি। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। পাশে সাইড টেবিলের দিকে ফিরে আমার সেলফোন খোঁজার চেষ্টা করলাম, কয়টা বাজে দেখবো, কিন্তু সেটা নেই ওখানে। থাকবে কি করে? সেদিন শপিং মলে সোমার নাম্বার নেওয়ার জন্য সেলফোনটা ব্যাগ থেকে বের করেছিলাম, তারপর আর ব্যাগে রাখা হয়নি, হাতেই ছিল। এখন মনে পড়েছে ওটা বোধহয় অ্যাক্সিডেন্টের সময় পড়ে গিয়ে ভেঙে নষ্ট হয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। শুয়ে থাকতে থাকতে আমার পিঠ ব্যথা হয়ে গেছে। একটু উঠে বসতে পারলে ভালো লাগতো। মাথার চুলগুলো কেমন ভারী এবং পাখির বাসার মতো এলোমেলো হয়েছে। কেমন অস্বস্তি ও বিরক্ত লাগছে। ডান হাতে ব্যথা, বাম হাতের ভর দিয়ে বসার চেষ্টা করলাম। না, পারছি না। শরীরে কোনো শক্তিই নেই যেন। হাঁপিয়ে উঠেছে এই সামান্য চেষ্টায়। তখনই কারোর স্পর্শে চকিত হয়ে পাশে তাকালাম। দেখি কামরান আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। দুপাশ থেকে আমার দুই বাহু ধরে আস্তে ধীরে খাটের হেড পরে হেলান দিয়ে বসে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাকে না ডেকে আবার কি মাতাবরি করছিলে? যদি বেকায়দে কোথাও লেগেছে তো? অসুস্থ অবস্থা তোমার ছটফটানি কমেনি? কামরানের ধমক শুনে আমি চুপসে গেলাম। কত অধিকার নিয়ে ও আমাকে ধমক দিচ্ছে আজ, অথচ এতদিন এভাবে কোনো ব্যাপারে অধিকার দেখায়নি। ওর এই অধিকার খাটানো ভালো লাগলো, কিন্তু সেভাবে উপভোগ করতে পারছি না। মনের মধ্যে অদ্ভুত জ্বলনি, আমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কামরানের কথায় আমার ভাবনা জাল ছেড়ে গেল। খেয়াল হলো ও আমার দিকেই তাকিয়েছে। ও আবার বলল, কি হলো? কিছু বলবে তো? কিছু লাগবে বলো। আমি নিজেকে ধাতস্থ করে নিয়ে বললাম, না মানে কয়টা বাজে এখন? কামরান হাত উল্টে ঘড়ি দেখে বলল, সকাল এখন 7:30 বাজে। তুমি এত সকালে উঠেছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। বাসা থেকে খাবার আসতে 9টা বাজতে পারে। তোমার কি ক্ষুধা লেগেছে? গরম পানি আছে, হরলিক্স আছে, দেবো? রাতে জলদি ঘুমিয়ে পড়ায় খাওয়া হয়নি কিছু। আমার এখন সত্যি খিদা লেগেছে, কিন্তু লজ্জায় বলতেও কেমন বাজছে। আমার কাঁচুমুচু মুখ দেখে কামরান কি বুঝলো কে জানে। ঝটপট ব্যাগ থেকে ব্রাশ ও টুথপেস্ট বের করে বাথরুমে গিয়ে ভিজিয়ে নিয়ে আসলো। আমার কাছে এসে বলল, আগে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নাও, তারপর হরলিক্স করে দিচ্ছে। গরম হরলিক্সের সাথে বিস্কুট দিয়ে খেয়ে নাও। আমি ডান হাতে চেষ্টা করে ওঠাতে পারলাম না, প্রচণ্ড ব্যথা। কামরান বুঝতে পেরে এগিয়ে এলো, আমাকে এক হাতে আগলে ধরে অপর হাতে দাঁত ব্রাশ করিয়ে দিল।
আমি লজ্জায় সংকোচে কোনো রকম কাজ চালাম। কামরান বিছানার নিচে রাখা বোল বের করে তাতে আমাকে কুলি করিয়ে দিল, মুখ ও হাত ধুয়ে দিল। গত রাতে ফ্ল্যাক্সে করে গরম পানির সাথে মগ প্লেটে দিয়ে দিল। মগ প্লেট দিয়ে গিয়েছিল। মগে গরম পানি ঢেলে তাতে হরলিক্স এবং গুঁড়ো দুধ মিশিয়ে নেড়ে নিল। একটা প্লেটে বিস্কুট সাজিয়ে আমার কাছে নিয়ে এলো। কি সাবলীলভাবে সব করছে, আমার ভীষণ লজ্জা করছে। আচ্ছা, কেন করছে এসব? এত যত্ন নিচ্ছে নিজের হাতে, তাও কেন? হয়তো পিউলিকে পছন্দ করে, তাহলে আমার জন্য এসব করার মানে কি? কি হলো, খাও। কামরান হরলিক্স একটা বিস্কুট ভিজে আমার মুখের কাছে ধরে আছে। আমি বাম হাত দিয়ে বিস্কুটটা ধরতে গেলে ও বাধা দিয়ে বলল, হুম, তোমার হাত লাগাতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। অগত্যা ইচ্ছে না করলেও কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলাম। শেষে বাম হাতে মগটা ধরে হরলিক্সটুকু পেয়ে খেয়ে নিলাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিছু খেলেন না? অ্যাক্সিডেন্টের কারণে তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে বোধহয়। এটা যে রোজার মাস চলছে, ভুলে বসে আছো? তাই তো, রোজা চলছে, আমার খেয়ালই নেই, রোজাগুলো মিস হয়ে যাচ্ছে। আল্লাহ, এটা কি হলো আমার সাথে? তাহলে রোজার মাসে কামরান আমার দিকে তাকিয়ে আছে বোধ হয়। আমার উত্তরের আশায় আমি মন খারাপ করে বললাম, সত্যি মাথা থেকে বেরিয়ে গেছিল, আমার রোজাগুলো কেমন কাজা হয়ে গেল। কথা শেষে আমার মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তাতে কি, মানুষের অসুখ বিসুখ রোজা রাখার মতো অবস্থা না থাকলে রোজা ভাঙা যায়। আল্লাহ অপশন রেখেছে। আল্লাহ তাআলা অনেক দয়াবান, কোনো কিছুতে জোর জবরদস্তি নেই। পরে সুস্থ হয়ে কাজও করে নিলেই হবে। এসব নিয়ে অযথা মন খারাপ করবে না। আমি শুধালাম, তার মানে আপনি রোজা আছেন? সেহরি কোথায় খেয়েছেন? গত রাতে তোমার মামি রাতের খাবারের সাথে সেহরি সহ এক গাদা খাবার পাঠিয়েছিলেন। হঠাৎ ও উঠে দাঁড়ালো, যেন কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে লাগেজ ব্যাগ থেকে কিছু একটা বের করে আবার বিছানার পাশে এসে দাঁড়ালো। ওর হাতে একটা চিরুনি। সেহরি খাওয়ার পরেও আরও খাবার বেঁচে গেছে। তোমার চুলগুলো 2 দিন চিরুনি পরনি, দেখো কেমন পাগলি পাগলি লাগছে। আসো আছড়িয়ে দিই। বলেই আমার পেছনে গিয়ে দাঁড়ালো। আমি অস্বস্তিতে কাটা হয়ে গেলাম। লোকটা কি করছে নাকি? এত যত্ন একসাথে এতটা হজম করতে কষ্ট হচ্ছে। জট পাকানো চুলের বেনিটা চুল আঁচড়াতে শুরু করতেই চুলের টান পড়ে আমি ব্যথা পেয়ে মৃদু চিৎকার করে উঠলাম। কামরান সঙ্গে সঙ্গে তটস্থ ভঙ্গিতে বলে উঠল, সরি, আস্তে আঁচড়াচ্ছে, দেখেছ কি পরিমাণ চট লেগেছে। এরপর খুব সাবধানে অল্প অল্প করে চুলগুলোর জট ছাড়িয়ে নিয়ে সুন্দর করে একটা আঁটুসাঁটু বেনি করে দিল। সামনে সরে এসে হাসিতে উদ্ভাসিত মুখ নিয়ে পর্যবেক্ষণ করলো ঠিকঠাক হলো কিনা। তারপর বলেন, দেখো তো ঠিকঠাক হয়েছে কিনা। আমি বেনিটা সামনে এনে দেখলাম একদম পারফেক্ট বেনি করেছে। একটা ছেলে মানুষের হাতে এমন কাজ দেখে আমি সত্যি পুলকিত, শিহরিত। কামরান উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে, যেন আমার মুখে মন্তব্য না আসলেও শান্তি হচ্ছে না। আমি বললাম, আপনি তো সত্যি আমাকে অবাক করলেন। মেয়েদের চুল বাঁধা শিখেছেন, তাও একদম পারফেক্ট, কিভাবে? কামরানের মুখে উজ্জ্বল লাজুক হাসে। মাথার পেছনে চুলকাতে চুলকাতে পাশে চেয়ারে এসে বসলো সে। বেশ উৎসাহের সাথে বলল, আসলে ব্যাপারটা হলো, তিয়ানার চুলে বেনি করে দিতাম ওর স্কুলে যাওয়ার সময়, এভাবে শিখেছে। আমি অবাক হয়ে বললাম, সত্যি? সত্যি। তুমি তো জানো আম্মা জব করতাম, তখন স্কুলে যাওয়ার সময় প্রায় কেউই থাকতো না। মানে আম্মা তো সকালে চলে যেত, তাসমিয়ার স্কুলও সকালে, কিন্তু তিয়ানার স্কুল ছিল ডে শিফটে, তাই বাধ্য হয়ে বলতে পারো আমাকেও রেডি হতে হেল্প করতে হতো। আমি শুধু হালকা হাসলাম। এর মধ্যে নার্স এসে ওষুধ খাইয়ে দিল। আমি আবারও শুয়ে পড়লাম। কামরান কিছুক্ষণের জন্য বাইরে গেছে। তখন খাবার নিয়ে হাজির হলো তিয়ানা ও আরমান। ওদের পেছনেই কামরানও ঢুকলো। ওরা আসার পর সময়টা বেশ ভালো কাটলো। পেট ভরা ছিল বলে একটু দেরিতেই নাস্তা খেলাম। সবাই রোজা থাকায় ওদের সামনে খাওয়াটা কি অস্বস্তিকর, তবুও খেতে হয়। যত দ্রুত উঠে দাঁড়াতে পারবো তত দ্রুত বাসায় ফিরে যেতে পারবো। আমার জন্য সবার কী যে হয়রানি হচ্ছে, ব্যাপারটা আমার জন্য খুবই লজ্জাজনক। যদিও বা জানি ওরা সবাই আমার আপনজন, যা করছে ভালোবেসেই করছে, তবুও আমার কাছে বড়ই বিব্রতকর। পুরো সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত ওরা এখানেই ছিল। এরপর আম্মা, আব্বা, আমার মামাতো ভাই বোন এরা সবাই এলো। হাসপাতালে আছি মনেই হয় না। সারাদিনে সবাই আসছে এখানে আমাকে সঙ্গ দেওয়ার জন্য, লম্বা সময় এখানে কাটিয়ে দিচ্ছে। সত্যিটা অভাবনীয়।
দিন যে কোন দিক দিয়ে চলে যায় তা টেরই পাই না। এখন আমি অনেকটা সুস্থতার দিকে, সেজন্য আমার কেবিনে কাউকে থাকতে নিষেধ করা হচ্ছে না। আম্মারা এসেই কামরানকে জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছিল। শ্বশুর বাড়ি এবং মামার বাড়ি থেকে মোটামুটি খাবার এসেছিল, সেগুলো দিয়ে সবাই ইফতারি করলো। কামরান এলো সন্ধ্যার পর প্রায় রাতে। তারাবি নামাজ পড়া শেষে আজও কাউকে থাকতে দিল না, সবাইকে জোর করে বাসায় পাঠিয়ে দিল সে। সবাই চলে গেল একে একে। কেবিনটা নির্জনতায় কেমন গুমসুম হয়ে গেল। সারাদিন সম্পূর্ণ হসপিটালে মানুষের ভিড়ে গম গম হয়ে থাকে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ভিজিটরদের আনাগোনা থেমে যেতেই এই কেবিন সাইডগুলো কেমন শুনশান নীরবতায় গা ছমছমে রহস্যমতায় ছেয়ে থাকে। হসপিটালে আসাটা আমার কোনো কালেই ভালো লাগে না। শুধু আমার কেন, আমার তো মনে হয় অধিকাংশ মানুষেরই ভালো লাগে না। তবুও আমাদের প্রায় প্রত্যেকেরই বোধ হয় কোনো না কোনো সময় জীবন মরণের সন্ধিক্ষণে এখানে আসতেই হয়। কেউ হায়াত এখান থেকেই ওপারে পাড়ি দেয়, আবার কেউ হায়াত থাকলে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। কত অসহায় আমরা সবাই, তাই না? আমাদের জীবনটা কতটা অনিশ্চিত। আল্লাহর রহমতে এ যাত্রায় আমি বাড়ি ফিরে যেতে পারবো ভাবতেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় মনটা নিমিষে সিক্ত নরম হয়ে যায়। এতক্ষণ সবাই ছিল, আমার সময়টাও বেশ আনন্দেই কেটে গেছে, কিন্তু এখন এই কেবিনে আমি এবং কামরান, তাই পুরনো অস্বস্তিটাও আবার ফিরে এলো। সত্যি বলতে এই কদিনে ওর সাথে অনেকটাই সহজ হয়ে এসেছিলাম। মনে মনে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলাম, কিন্তু সেদিনের পর কেন জানি কিছুতেই কামরানের সামনে আগের মতো সহজ হতে পারছি না। বারবার সেই দিনের সেই আলিঙ্গন দৃশ্য মনে পড়ে যায়, আর সেই সাথে বুকের ভেতর প্রচণ্ড ভাঙচুর শুরু হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ প্রদত্ত পবিত্র সম্পর্ক। আল্লাহর তরফ থেকে হয়তো পরস্পরের প্রতি একটা মায়া বন্ধন টান তৈরি হয়ে যায়, তাই হয়তো খুব দ্রুতই ভালোবাসা জেগে ওঠে মনে। তার ফলশ্রুতিতে কষ্টটাও আজ একটু বেশিই হচ্ছে, কিন্তু এই ভালোবাসা একতরফা কেন হবে? দুই দিক থেকে কেন নয়? কখনো কামরানের এত বেশি যত্ন নেওয়া, এভাবে পাশে থাকা দেখে মনে হয় সে বোধহয় আমাকে ভালোবাসে, কিন্তু বিশ্বাস করতে পারছি না। মন বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে দুলতে থাকে, হৃদয়ের গভীরে বিচলন, হতবিম্বল অস্থিরতা বাড়তেই থাকে। একটা দীর্ঘশ্বাস আমার বুক ছিঁড়ে বেরিয়ে এলো। নার্স আমার রাতের শেষ ওষুধ খাইয়ে আমাকে যত্ন করে শুইয়ে দিয়ে চলে গেল। কামরান একটা বই হাতে পাশের সোফার উপর বসে আছে। স্বস্তিদায়ক একটা ব্যাপার, মানুষটা কথা কম বলে, বই পড়ে সেলফোনে হাতে নিয়ে দিব্যি তার সময় কেটে যায়। এই যে হসপিটালেও সে সাথে করে বই নিয়ে এসেছে। মানুষটা এই কয়দিন কি যত্নটা নাই করেছে আমাকে। তোমার কিছু লাগবে? এখনো ঘুমানোছে, জেগে আছো কেন? শরীর খারাপ লাগছে না তো? কামরানের কথা শুনে আমি থতমত খেয়ে গেলাম। কেন না, আমি এতক্ষণ ওর দিকেই ক্যাবলার মতো তাকিয়ে আকাশ পাতাল ভাবছিলাম। ও কখন যে আমার দিকে খেয়াল করলো টেরই পাইনি। বিব্রত ভঙ্গিতে চোখ দুটো নামিয়ে নিলাম। কামরান ততক্ষণে আমার কাছে চলে এসেছে। এসে বিছানায় আমার মুখোমুখি হয়ে বসলো। হাত বাড়িয়ে আমার অগোছালো চুল কানের পিঠে গুঁজে দিল। গালে আলতো হাত রেখে নরম গলায় বলল, কি হয়েছে? তুমি ঠিক আছো? বলো আমাকে, ডাক্তার ডাকবো? ওর ওভাবে বলা কথাগুলো শুনে আমার মনটা কেমন নরম কাদার মতো দ্রবীভূত হয়ে গেল। আমি কেমন ওর দিকে তাকিয়ে রইলাম। কামরানও কেমন যেন অন্যরকমভাবে নিবিড় দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। ওর হাতটা এখনো আমার গাল ছুঁয়ে আছে। অসহ্য রকম এক ভালো লাগায় বুকের ভেতরটা তিত্তির করে কাঁপছে। আমি কেমন দুর্বল হয়ে পড়ছি। না, আর আমার দুর্বল হলে চলবে না। আমাকে শক্ত হতে হবে। এই মানুষটা আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। আমার নিজেকে সামলাতে হবে। আমি আস্তে আস্তে চোখ দুটো বুঝে নিয়ে বললাম, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে অযথা চিন্তা করবেন না। কামরান হাতটা সরিয়ে নিল। তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। আচ্ছা, বুঝলাম। তবে কি ঘুম আসছে না? এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তাহলে জলদি ঘুম চলে আসবে। তোমার এখন প্রচুর ঘুম এবং পর্যাপ্ত রেস্ট দরকার, তবে না দ্রুত সুস্থ হয়ে উঠবে। বলতে বলতেই কামরান উঠে এসে আমার শিউরের পাশে বসে সত্যি সত্যি আমাকে অবাক করে দিয়ে কি যত্ন সহকারে হাত বুলিয়ে দিতে লাগলো। একদিকে অদ্ভুত এক ভালো লাগা, অন্যদিকে একটা অস্বস্তি মিলেমিশে মিশ্র অনুভূতি আমার মনের ভিতরটায় ছড়িয়ে গেল। হঠাৎ আমার মনে পড়ল কামরানে বিদেশ যাওয়ার কথা ছিল, একটা সেমিনারের অংশ নেওয়ার। আপনার না বিদেশ যাওয়ার কথা ছিল? কবে সেটা? সারাদিন এখানেই কাটাচ্ছেন,
প্যাকিং করেছেন? না, ভাবছি যাব না। তোমাকে এই অবস্থায় রেখে যেতে মন কিছুতেই সায় দিচ্ছে না। আমি ঝট করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম। লোকটার মাথা ঠিক আছে তো? তার স্বপ্নের সাথে জড়িত সেমিনারে সে যাবে না, তাও আমার জন্য? এটা হতে পারে না, আমি অন্তত এটা হতে দিতে পারি না। বললাম, ভুলেও এমনটা ভাববেন না। এটা আপনার স্বপ্ন, আপনার প্যাশন। জীবনে চলার পথে অনেক ব্যাপারেই আমরা স্যাক্রিফাইস করে থাকি, আমাদের বাধ্যই করতে হয়। কিন্তু স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করা একদম ঠিক নয়। তাহলে যে আমাদের বেঁচে থাকার আনন্দটাই মরে যাবে, আর তখন আমাদেরকে সারা জীবন আপোষ করে কাটাতে হয়। আমি আপনাকে কিছুতেই এমনটা করতে দিব না। আপনি অবশ্যই যাবেন, আপনাকে যেতেই হবে। কখনো কখনো মানুষকে আপনজনদের জন্য স্যাক্রিফাইস করতে হয়, এবং সেটাও জরুরি। প্রায়োরিটি অনুযায়ী বেছে নিতে হয় কখন কোথায় কম্প্রোমাইজ করতে হবে। আমিও তাই করছি। এই মুহূর্তে তোমার পাশে থাকাটা আমার প্রায়োরিটি, এবং আমি সেটাই করছি। এতে আমার কোনো আফসোস নেই। কামরানের মুখ নিঃসৃত কথাটা আমায় চার পরাণই অবাক করলো। আমি ওর প্রায়োরিটি কবে কখন হলাম? ওর ওভাবে সব কিছু ছেড়ে আমার পাশে থাকাটা আমার মনটাকে আবারও আচ্ছন্ন করে ফেলতে চাইছে। এক মন বলছে, দেখ মানুষটার কাছে তুই কতটা গুরুত্বপূর্ণ। আবার আর এক মন বলছে, তাহলে সেদিনে চোখের দেখা সব কিছু সেটাও তো সত্যি। মনের ভিতর চলতে থাকা দ্বিধাদ্বন্দ্বকে জোর করে দমিয়ে ফেললাম। যতক্ষণ না সঠিক সত্যটা জানতে পারছি, মনকে কিছুতেই দুর্বল হওয়া চলবে না। আমাকে বোধহয় কাল পরশুর মধ্যেই বাড়ি যেতে দিবে? হ্যাঁ, তুমি সব কথা লক্ষ্মীমের মতো মেনে চললে যত দ্রুত রিকভার করবে তত দ্রুত বাসায় নিয়ে যেতে পারবো। সবাই তো আছে এখানে, আর আমিও এখন ভালো আছি। এই 2-1 দিনের জন্য কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আপনার ফ্লাইট কবে যেন? কামরান বলল, কাল রাতে। তাহলে কাল বাসায় গিয়ে যাওয়ার প্রস্তুতি নেবেন, ঠিক আছে? আপনি এই সেমিনারে অংশগ্রহণ করলে আমার সত্যি খুব ভালো লাগবে। কিন্তু না, আর কোনো কিন্তু নয়। আপনার স্বপ্ন পূরণ হতে দেখাটা আমারও স্বপ্ন। আমার জন্য আপনার এত বড় সুযোগটা হাতছাড়া হলে আমার সারা জীবন আফসোস থেকে যাবে। প্লিজ এমনটা করবেন না। কামরান কয়েক মুহূর্ত আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর একটা প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তুমি চাইলে তাই হবে, কিন্তু তোমাকেও কথা দিতে হবে কোনো অনিয়ম করবে না। প্রপারলি নিজের খেয়াল রাখবে, যত্ন নেবে, ঠিক আছে? আমি স্মিত হেসে মাথা দুলিয়ে বললাম, ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে। বলেই কামরান আমাকে চমকে দিয়ে ঝুঁকে এসে আমার ললাটে ঠোঁট জোড়া আলতোভাবে ছুঁয়ে দিল। কোথায় তোমার সেবা করবো আপু এ সময়? তা নয় আমি নিজেই বিছানায় শুয়ে বসে থেকে অন্যের সেবা ভোগ করছি। না নিজে চলতে পারছি, না তোমার কোনো সাহায্য করতে পারছি। ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারেসিং। তাসমিয়া আপু আমার কথা শুনে মাথা নেড়ে বললেন, ধুর বোকা মেয়ে, এমন কথা বলে না। অ্যাক্সিডেন্ট কি বলে কয়ে আসে বলো? তুমি অসুস্থ এখন, তাই তোমার যত্ন নেওয়া হচ্ছে। আমরা যখন অসুস্থ হব, তুমিও তখন আমাদের সেবা যত্ন করবে। আপনজনরাই তো আপনজনদের পাশে থাকে, তাই না? আর আমি তো এখন সুস্থ, তবেই না এত দূর জার্নি করে আসতে পেরেছি। সো এইসব নিয়ে একদম ভেবো না। এখন তোমার একটাই কাজ, নিজের খেয়াল রাখো এবং দ্রুত সুস্থ হয়ে ওঠো। ভাইয়া কিন্তু যাওয়ার আগে পই পই করে বলে গেছে, তোমার যেন কোনো অযত্ন না হয়। বুঝতেই পারছো এখন কি করতে হবে আমাদের, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না বাবা। শেষাক্ত কথাটি বলার সময় আপুর মুখে একটা দুষ্টুমি ভরা মুখ ঠিপা হাসি খেলে গেল। ওনার কথার মানে ধরতে পেরে আমারও চোখ মুখে লাজুক হাসি ছুঁয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ করতে দেওয়া যাবে না। মানুষটা সত্যি এই কয়েকদিন কি না করলো, আমি সত্যি কনফিউজ। আসলে ওনার মনে কি চলছে আমি বুঝতেই পারছি না। সেদিনের সেই দৃশ্য এখনও আমার চোখে ভেসে ওঠে, কিছুতেই ভুলতে পারি না আমি। কোনটা সত্যি, সেদিনের পিউলের সাথে থাকা ওই কামরান, নাকি এই কয়েকদিন আমার সাথে থাকা এত কেয়ারিং কামরান? এইসব ভাবতে গেলে আমার মাথা কাজ করে না। তাই আমি এসব কিছু সময়ের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু যতক্ষণ আমার প্রশ্নের উত্তর না মিলছে, আমি ওর সাথে কিছুতেই স্বাভাবিক হতে পারছি না। এই যে বিদেশ গিয়ে ওখান থেকে ফোন করলেই আমার খবর নিচ্ছে, আমার ফোনটা তো ভেঙে গেছে, কারো না কারো ফোনে কল করলেই আমার সাথে কথা বলতে চাইছে। ব্যাপারটা আমার জন্য খুবই অস্বস্তিকর। আমি কিছুতেই স্বাভাবিকভাবে কামরানের সাথে কথা বলতে পারছি না। ফোন হাতে নিতে হয় সবার সামনে, কিন্তু কি কথা বলবো? তাই বেশিরভাগ সময় ও বলে, আমি কেবলই শুনে চাই।
কি আশ্চর্য ব্যাপার তাই না? কিছুদিন আগেও যখন পরীক্ষা দেওয়ার কারণে বাবার বাসায় ছিলাম, কামরান একটা দিনের জন্য আমাকে ফোন করেনি। অন্য কেউ ধরিয়ে দিলেও কোনো রকম দু একটা কথা না হওয়ার মতোই হয়েছিল। অথচ তখন অবচেতন মনে আমি ওর ফোন কলের জন্য অপেক্ষা করতাম। কিন্তু এখন কেন এমন করছে ও আমি জানি না, বুঝতেও পারছি না। আর তখনই বা কেন ওই রকম করেছিল সেটাও বুঝতে পারি না। এত এত প্রশ্নের কোনো উত্তর নেই। কামরানের মনে আসলে কি চলছে কখনো ভুলেও বলেনি আমায়। তাহলে কি করে বুঝবো আমি? মনের ভিতরে এত দোলাচল দ্বিধা দ্বন্দ্ব নিয়ে এভাবে কি ওর সাথে সহজভাবে কথা বলা যায়? সেটা সম্ভব? কেবল আমার মনটা সব সময় চাপা অগ্নুৎপাতে দগ্ধ হতে থাকে এসব কথা ভেবে। জানি না এর শেষ কথায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমার বুক ছেড়ে। তাসমিয়া আপু কিছু একটা বলছিল বোধহয়। ভাবনা জাল ছেড়ে সচকিত হয়ে তাকালাম ওনার দিকে। কি এত ভাবছো বলো তো? আমি কথা বলেই যাচ্ছিলাম আর তুমি শুনছই না মনে হচ্ছে। আমি বিব্রতভাবে হেসে বললাম, না তেমন কিছু না। তখন আপুর একটা বাচ্চা কোলে নিয়ে তিয়ানা এসে হাজির হলো। বাচ্চাটা কাঁদছিল। তাকে এগিয়ে দিয়ে তিয়ানা বলল, নে বাবা, তোর বাচ্চাকে তুই সামলা, কিছুতেই কান্না থামছে না। তাসমিয়া আপু হাত বাড়িয়ে বাবুকে কোলে নিতে নিতে বলল, বেশ, অনেকক্ষণ হয়েছে খাওয়ানো হয়নি, খিদে লেগেছে বোধ হয়। তাসফি কোথায়? তাসফি আম্মুর কাছে আছে, ঘুমাচ্ছে। তোর এই বাবুটা সবসময় এত ঘুমায়, আর এটা এত দুষ্টু কেন, ঘুমাইতেই চায় না। একই সাথে জন্ম, অথচ দেখ দুজনের স্বভাব একেবারে দুরকম। আমি বললাম, টুনিরা তো এমনই হয়, একসাথে জন্ম নিলেও দুজনের স্বভাব চরিত্র দুই রকমের হয়। একজন চঞ্চল তো আর একজন শান্ত, একজন দুষ্টু হলে আর একজন লক্ষ্মী হয়, তাই না? দেখনি এর আগে টুইন বেবি? হ্যাঁ শুনেছি তো, তুমি ঠিকই বলেছো। আমার ফ্রেন্ডের ভাইয়ের টুইন বেবি আছে, ওরা দুজনও সম্পূর্ণ দুই রকম স্বভাবের। তাসমিয়া আপু বেবিকে নিয়ে চলে গেল খাওয়াতে হবে বলে। তিয়ানা কিছুক্ষণ বসে গল্প করলো আমার সাথে। এভাবে শুয়ে বসে কেটে যায় দিনগুলো। এর মধ্যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। যদিও এখনো হাঁটতে পারি না ভালো করে, ডান হাতটাও এখনো নাড়াচাড়া করতে পারি না সাবলীলভাবে। আম্মাই নিজে হাতে আমার দেখাশোনা করেন। এতদিন এখানেই ছিলেন, অন্যরাও করে, তবে এই বাড়ির কেউ আমার জন্য কিছু করতে গেলে আমার ভীষণ অস্বস্তি হয়। তবুও আর কদিন থাকবে মেয়ের শ্বশুর বাড়িতে, যেতে তো হবেই একদিন। তাই যাওয়ার তোড়ঝড় শুরু করে দিলেন। আর কদিন পরেই ঈদ, এবং ঈদের পরেই ভাইয়ার বিয়ে। বাড়িতে প্রচুর কাজ। আমার এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক কাজে পিছিয়ে গেলেন তারা। এমন তাড়াহুড়ো করে সেগুলো সারতে হবে। এটা আমার ভীষণ মন খারাপ হয়ে গেল। এই কয়েকদিন ওরা আমার কাছে ছিল বলে দিনগুলো বেশ পেরিয়ে যাচ্ছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে কামরান ফিরে আসবে, ও আসার আগে আমি চলে যেতে চাই। তাই আমি কোনো কিছু না ভেবেই মা বাবার সাথে যাওয়ার জন্য জেদ ধরলাম। তাছাড়া এখনও আমি নিজে কোনো কিছু করতে পারি না, পা দুটোই অচল বলা যায়। সেখানে বাবারা চলে গেলে আমিও কিভাবে চলবো? যতই সবাই ভালো মনে আমার জন্য করছে, তবুও শ্বশুরবাড়ি বলে কথা, তাও নতুন বউ আমি, কিভাবে এভাবে শুয়ে বসে সবার সেবা নিতে পারি? ব্যাপারটা আমার জন্য খুবই লজ্জাজনক। মা বাবাও ব্যাপারটা বুঝলেন এবং ওনাদের বুঝিয়ে রাজিও করে ফেললেন। তাছাড়া কদিন পরেই তো আমাদের যাওয়ার কথা ভাইয়ের বিয়ে উপলক্ষে। তাই দুদিন আগে গেলে সমস্যা নেই। তাই ওনারাও যাওয়ার জন্য অনুমতি দিলেন। দীর্ঘ 1 মাস পবিত্র রমজানের শেষে আজ খুশির ঈদের দিন। সারা দেশে মানুষ প্রবল আনন্দে ঈদ যাপন করতে ব্যস্ত। আমাদের বাড়িতেও সবার কত আনন্দ, সেই সাথে সামনে ভাইয়ের বিয়ের জন্য ব্যস্ততা। কেবল আনন্দ নেই আমার মনে, কোনো কিছুতেই মন বসে না, কিছুই ভালো লাগে না। মায়ের জোরাজুরিতে একটা নতুন সালোয়ার কামিজ পরেছি, ব্যাস এইটুকুই। আজ এটুকু বুঝতে পারি, মেয়েদের বিয়ের পরে স্বামী শ্বশুর বাড়িতেই আসল আনন্দ। এইবারের রোজার মাসটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কত কি ঘটলো এই কয়েকদিনে, আর এই কয়েকদিনে আমার জীবনটা কেমন মরা মরা হয়ে গেল। এই কয়েক মাস আগেও আমার জীবনটা ছিল সম্পূর্ণ অন্যরকম, অথচ আজ জীবনের মানে চাওয়া পাওয়া সব কেমন বদলে গেল। না কিছু খেতে ইচ্ছে করে, না ঘুমোতে ইচ্ছে করে, না কিছু করতে ইচ্ছে করে। কেমন যেন একটা ঘোরের মধ্যে আমার সব সময়গুলো কেটে যাচ্ছে। হয়তো কোথাও বসে আছি, তারপর ঘন্টাও কেটে যাচ্ছে, আমি ওইভাবেই বসে আছি। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে আমার কোনো বিকার নেই। বাড়ির সবাই ভাইয়ের বিয়ের আয়োজন নিয়ে কত ব্যস্ত, কি আনন্দিত, সেগুলোর কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারছে না। বাবার বাড়িতে আসার পর থেকে কামরানের সাথে আমার খুব সামান্যই কথা হয়েছে। আমার সেলফোনটা ভেঙে যাওয়ায় ও যতবারই ফোন করেছে, হয় বাবার, নয় মায়ের, নয়তো ভাইয়ের ফোনে। তাই কামরান স্বাভাবিকভাবে ঘুরে ঘুরে ফোন করতে চাইলেও পারে নাই।
বাবা ফোন কিনে দিতে চেয়েছিল, আমি ইচ্ছে করে নিইনি। বলেছিলাম সুস্থ হয়ে উঠে আমি নিজে পছন্দ করে কিনে নিব। আসলে আমি চাইছিলাম কামরানের থেকে দূরত্ব বজায় রাখতে। যতক্ষণ না পর্যন্ত নিজের কনফিউশন দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত কামরানের সাথে সহজ স্বাভাবিক আচরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটাই একমাত্র উপায় এর থেকে দূরে থাকার। একটু আগে সবার সাথে কথা হয়েছিল তিয়ানার ফোনের মাধ্যমে। কামরানের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময়ে টুকটাক কথা হয়েছে। আমি এখন অনেকটাই সুস্থ, শুধু হাতে একটু ব্যথা আছে। বুঝতে পারছি হাতটা অনেক দিনই ভোগাবে। আসলে একবার নজর পড়লে বা ভেঙে গেলে সেটা সেই আগের মতো স্বাভাবিক হতে লাগে সময়, কিংবা সেরকম স্বাভাবিক আদৌ হয় কি? তবুও হেঁটে চলে বেড়াতে পারছি, এটাই সৌভাগ্য। নিজের কাজ তো করতে পারছি। কাল হলুদ এবং পরশু বিয়ে, যতটুকু সম্ভব চেষ্টা করছি সবার হাতে হাতে হাত লাগিয়ে কাজ করার। আজ ভাইয়ার হলুদ, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সকালে সময় কাটছে। ভাইয়াকে দুপুরে হলুদ লাগানো হবে, এরপর মেয়ের বাড়িতে সন্ধ্যাবেলা হলুদ অনুষ্ঠান হবে। তাই ভাইয়াকে হলুদ লাগিয়ে ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আমারও খুব শখ ছিল মেয়ের বাড়িতে হলুদ তথ্য নিয়ে যাব। এত দৌড়ঝাঁপ করার মতো সুস্থ এখনও হয়ে ওঠেনি বলে কেউ যেতে দেবে না। ছেলের হলুদ বলে এত বড় সড়ো করে হলুদ লাগানোর আয়োজন করা হয়নি। আমরাই ঘরোয়াভাবে আত্মীয় স্বজনরা মিলে ছোট পরিসরে হলুদ লাগাবো, সেই প্রস্তুতি চলছে। ঠিক সে সময় সবাইকে অবাক করে না কি শুধু আমাকেই অবাক করে দিয়ে কামরান এসে হাজির হলো। সাথে তিয়ানা ও আরমান আছে। আমি তো যার পরানেই অবাক হয়েছে। সত্যি অবাক হয়েছি ভীষণভাবে। তবে সবার রিয়াকশন দেখে বুঝতে পারছি সবাই জানতো যে আজ আসছে, কেবল আমাকেই জানানো হয়নি সারপ্রাইজ দেবে বলে। কামরানকে দেখে আমার কেমন অদ্ভুত এক অনুভূতি হতে লাগলো। লজ্জা, সংকোচ, অস্বস্তি, হতবিম্বলতা, অস্থিরতা সব অনুভব একসাথে আমাকে জড়িয়ে ধরেছে। বুকের ভেতর ধুকপুক করতে শুরু করেছে। ওকে দেখলেই কেন এমন হয় আমার জানি না, কিন্তু সব কিছু ছাপিয়ে আমার ভীষণভাবে ভালো লাগছে। মনে হচ্ছে কতদিন পর ওকে দেখলাম, অথচ মাত্র কয়েকদিন হলো। এমন কেন হয়? ভালোবাসার মানুষ চোখের আড়াল হলেই কি এক একটা দিনকেই মনে হয় এক এক বছর? সবার সাথে সৌজন্য বিনিময় শেষে আম্মা ওকে আমার রুমে নিয়ে যেতে বললেন, আর তিয়ানা ও আরমানকে চাচির সাথে গেস্ট রুমে পাঠিয়ে দিলেন। যাওয়ার আগে আমি মাথা নিচু সরে তিয়ানার উদ্দেশ্যে বললাম, এটা কি ছিল? আমাকে একবার জানালেও না। ও রহস্যময় হেসে বলল, সারপ্রাইজ। কামরানের উদ্দেশ্যে বললেন আম্মা, যাও বাবা, হিবার সাথে ওর রুমে যাও, ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে আসো, একটু পরেই হলুদের অনুষ্ঠান শুরু হবে। কামরান হাসি মুখে সায়সা নিয়ে আমার পিছু পিছু চলল। আমার রুমে এসে দেখি কেউ ইতিমধ্যে ওই লাগেজ রেখে গেছে। কামরানের দিকে ফিরে দেখি ও ঘুরে ফিরে আমার রুমের চারিদিক দেখছে। আমাকে তাকাতে দেখে সে বলল, তোমাদের বাড়িটা খুব সুন্দর, একদম ইউনিক। ঢাকায় এই ধরনের বাড়ি এখন দেখা যায় না। আর আমি বললাম, কিভাবে দেখা যাবে? আপনাদের মধ্যে ডেভেলপাররা যে প্রফেশনাল কাজ করেন, পুরনো বড় বড় সুন্দর সুন্দর বাড়িগুলো ভেঙে ঘুপচির মতো ছোট ছোট রুমের বাড়ি তৈরি করেছেন। কিন্তু এই শহরে এখনও আপনাদের মতো ডেভেলপারদের দাবটের ডালাপালা খুব বেশি মেলে উঠতে পারেনি, তো তাই এই ধরনের বাড়িগুলো এখনও টিকে আছে। তবে শুরু হয়ে গেছে, দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এই বাড়িগুলো ভেঙে চুরে বড় বড় বিল্ডিং উঠে যাবে, অবশ্য আপনাদের কল্যাণে। কথা শেষে আমি হেসে উঠলাম। সেদিন এখনো বহুদূর, কেন জানো তো? হ্যাঁ জানি তো, যে হারে ঢাকা শহরে মানুষ ঢুকছে প্রতিদিন, সেই অনুপাতে জায়গা তো আর বাড়ছে না। তাই বাধ্য হয়ে বিল্ডিংগুলোর পরিধি দিনকে দিন ওপরের দিকে বেড়েই চলেছে, আর এদিকে অন্য শহরগুলো খালি হয়ে যাচ্ছে। তাই তো কয়েক বছর পরে ঢাকা শহরে যখন আর তিল পরিমাণ জায়গা পাওয়া যাবে না, তখন বাধ্য হয়ে অন্য শহরে, এমনকি গ্রামগুলোরও চেহারা পাল্টে একই রকম হয়ে যাবে, তাই না? এতদিন পরে দেখা হলো, অথচ কী সব হাবিঝাবি নিয়ে কথা বলছি আমরা। মানুষটা আসলে কি চায়? আর এখানেই বা কেন এসেছে? শুধুমাত্র লোক দেখানো, সম্পর্ক দেখানোর জন্য? মানুষটা কি আসলে এই বিয়েটাকে মানে, নাকি মানুষটাই কাঠখোট্টা বেরসিক টাইপের? কিছুই তো বুঝি না। আল্লাহ, এই ছিল আমার কপালে। গোপনে একটা দীর্ঘশ্বাস ফেললাম। কামরান মাথা তুলে একটু ভেবে বলল, সেরকম হওয়ার সম্ভাবনা তো দেখছে। সো তোমার হাতের কি অবস্থা? শরীর এখন সুস্থ তো? টয়টো করে বেশ ঘুরে বেড়াচ্ছ দেখে। আমি একটু জোর গলায় বললাম, জি হ্যাঁ, আমি একদম ঠিক আছি এখন। আপনি এবার প্লিজ জলদি ফ্রেশ হয়ে নিন। গোসল করবেন তো নাকি? হ্যাঁ, শাওয়ার নিতে হবে। জার্নির পর গোসল না করে থাকা যায় নাকি? গরমে ঘেমে সাথে ধুলোবালিতে মেখে গা কিটকিট করছে। তাহলে আর দেরি না করে এক্ষুনি ওয়াশরুমে ঢুকে পড়েন। আর হ্যাঁ, পাঞ্জাবি এনেছেন তো? হ্যাঁ, এনেছে। আপনার লাগেজ এখানে আছে,
তোয়ালে লাগবে? আমি এনেছি, লাগবে না। তাহলে আপনি শাওয়ার নিন, আমার ওইদিকে কাজ আছে, আমি আসছি। আমি কথা শেষ করে কামরানকে পাশ কাটিয়ে দরজা থেকে পা বাড়াতেই হাতে টান পড়াতেই থমকে দাঁড়ালাম। পিছনে ফিরতে না ফিরতেই ও এমনভাবে হ্যাঁচকে টান দিল যে আমি তাল সামলাতে না পেরে ওর বুকের উপরে গিয়ে পড়লাম। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেছি, বুকের ভিতর ধুকপুক করছে। হঠাৎ কি হলো লোকটার? এমন আচরণ তো এর আগে সে কখনো করেনি। ভীষণ লজ্জাও লাগছে। কোনো রকম চোখ দুটো তুলে কামরানের মুখের উপর দিকে চাইলাম। ও আমার মুখের উপর দৃষ্টি মেলে কেমন একধানে তাকিয়ে আছে। আমি চাইতেই আমাদের চার চোখের মিলন হলো।